এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আজ সারা রাত কি এভাবেই রাস্তায় কাটাতে হবে তার? তার একটা ভুলের কারণে তার বন্ধুরা এভাবে বাসা থেকে বের করে দিল তাকে। এবার উঠে দাঁড়ালো সে। ওখানে আর বসে থাকবে না। ওখানে আর বসে না থেকে ফুটপাত দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। বারবার একটা কথাই কানে বাজছে, এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এত অপমান আর সহ্য হলো না তার। আত্মসম্মানে লাগছে খুব। যেখানে কেউ তাকে পছন্দই করে না সেখানে থেকেই বা কি করবে সে? সবাই তাকে ছাড়া ভালো থাকলে থাকুক, তারা তাদের মতন। আজ থেকে না হয় ওদের থেকে দূরেই চলে যাবে সে। পরদিন সকাল হতেই নিলয়কে খুঁজতে বের হলো নিবিড় ও তুষার। নিবিড় যা ভেবেছিল ঠিক তার উল্টোই হয়েছে। ভেবেছিল নিলয় বাড়ির সামনে এসে বসে থাকবে আর বারবার অনুরোধ করতে থাকবে, আর সকাল হলে নিলয়কে কড়াভাবে বুঝিয়ে আবার ঘরে নিয়ে যাবে। কারণ নিলয়ের মতো সরল একটা ছেলে একা একা কিছুই ম্যানেজ করতে পারবে না। সে প্রথমে এই বাসায় ওঠার আগে যখন রাস্তায় হাঁটছিল তখন নিবিড় ফরিদা আন্টির বাসায় থাকতো, তাই তার সরলতা দেখে তাকেও নিয়ে এসেছিল এই বাড়িতে। এরপর রুশান উঠলো। এরপর রুশান নিজেই তুষার ও রাজকে নিয়ে এলো। ফ্রেন্ড লিস্টটা তৈরি হলো এইভাবে। কিন্তু নিবিড় সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলে একটা মেসেজ দেখতে পায়। নিলয় দিয়েছিল মেসেজটা, যেখানে লেখা ছিল, আর প্যারা নিতে হবে না তোদের, আমি চলে যাচ্ছি অন্য কোথাও, তোদেরকে কেউ জ্বালাবে না আর, ভালো থাকিস সবাই। সেই সকাল থেকে নিবিড় ও তুষার মিলে খুঁজেই বেড়াচ্ছে নিলয়কে, কিন্তু কোথাও খুঁজে পেল না। ফোন দিল, দেখে ফোন বন্ধ। ভার্সিটির অন্যান্য ফ্রেন্ডদের জিজ্ঞেস করলেও তারা বলে নিলয় তাদের কাছে যায়নি। তাহলে কোথায় গেল ছেলেটা? রাতেই বা কোথায় ছিল? টেনশনে দিশেহারা নিবিড়। নিলয় যে বোকা শোকা ছেলে, এ শহরে যে কেউ চাইলেই তার ক্ষতি করতে পারবে। ওর যদি কোনো বিপদ হয়ে যায়। নিবিড় ও তুষার খুঁজতে খুঁজতে একে অপরকে বকতে থাকলো। তুষার বলে, কেন নিলয়কে বের করতে গেলি? নিবিড় বলে, শেষে তো তুই বের করলি নিলয়কে। তুষার রাগ জেরে বলে, তো আমাকে আটকাসনি কেন তুই? একে অপরকে বকতে বকতে খুঁজে বেড়াচ্ছে চারিদিকে। ওইদিকে রাজ চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির ক্লাস শেষে অরিন রাজকে নিয়ে চলে গেল তাদের বাড়ি। রাজ প্রথমে জানতো না কোথায় যাচ্ছে, কিন্তু অরিন গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করলে রাজ বুঝতে পারে যে অরিন তাকে তাদের বাসায় নিয়ে এসেছে। রাজ গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে একবার তাকালো। অরিন রাজের দিকে চেয়ে ডাক দেয়, ভেতরে আসো, ভয় পাওয়ার কিছু নেই। রাজ আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকে। এবার অরিনের পেছন পেছন ভেতরে গেল। সদর দরজা দিয়ে ঢুকে অরিন গলা ছেড়ে তার মাকে ডাকে। অরিনের মা বেরিয়ে এলো। অরিন হাসি মুখে বলে, মা দেখো কাকে নিয়ে এসেছি। অরিনের মা একটু অবাক ভঙ্গিতে তাকালো। অরিন বলে, আরে ওই যে তোমাকে বলেছিলাম না, আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমাকে পড়ালেখায় যে হেল্প করে, রাজ। অরিনের মার এবার মুখভঙ্গিটা ও ভঙ্গি করে বলে, ও আচ্ছা আচ্ছা, তা কেমন আছো বাবা? রাজের দিকে তাকিয়ে রাজ হাসি মুখ রেখেই বলে, জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো, বসো বসো। সোফার দিকে ইশারা করে। পাশ থেকে অরিন বলে, না, আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসি, তুমি রাজের সাথে কথা বলো। বলে এই রুমের দিকে চলে গেল অরিন। রাজ সোফায় বসলো। সে এখনো বুঝতেই পারছে না অরিন তাকে এভাবে বাসায় নিয়ে এলো কেন, তাকে এভাবে না বলে বাসায় কেন নিয়ে এসেছে। অরিনের মায়ের কথাই ভাবনা ভাঙে তার। এরপর ব্যস্ত হয়ে পড়ে অরিনের মায়ের সাথে কথা বলায়। কিছুক্ষণ পর রাজের চোখ আটকে যায় অরিনের দিকে। ভেজা চুলের সাথে কালো রঙের জামায় আজ প্রথম অরিনের সৌন্দর্যটা লক্ষ্য করেছে রাজ। ব্ল্যাক বরাবরই তার প্রিয় রং, আর তা অরিনকে এভাবে ম্যাচিং করেছে যে দেখে চোখ ফেরানো দায় হয়ে দাঁড়িয়েছে আজ। রাজের দৃষ্টি কিছুক্ষণের জন্য আটকে গেলেও সে কেউ বুঝে ওঠার আগেই দৃষ্টি ফিরিয়ে নেয় সে। অরিনের মা আজ খাওয়া ছাড়া আসতেই দিবে না, তাই ওদের সাথেই খেতে বসলো আজ। অরিনের বাড়িতে একটা মেয়ে কাজ করে, বয়সে অরিনের চেয়ে একটু বড় হবে। সে খাবার দিতে দিতে বলে,
আমাদের বাড়ির পাশে একদিন একটা মাইয়া তার বয়ফ্রেন্ডকে নিয়ে কোথায় জানি বসে বাদাম খাচ্ছিল, আর ওটা তার বাপ দেখে ফেলেছিল। এরপর বাসায় এনে মাইয়াটারে যেই মায়ের লাগাইলো, মা গো মা, এখন আপনারে দেখা ঘটনাটার কথা মনে পড়ল। সেই মাইয়া যদি এভাবে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় যাইতো, তাহলে আল্লাহ জানে ওর বাপ ওরে কি অবস্থা করতো। মেয়েটার কথায় অবাক হয় রাজু ও অরিন দুজনে। অরিনের মা খাবার সামনে রেখেই বলে। তো এখানে এই ঘটনা মনে পড়লো কিভাবে? মেয়েটা বলে আবার, এই যে অরিন আফা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় আসছে, আর আপনি কিছু না বলে মেনে নিয়েছেন সব। কথাটা শুনতেই খাওয়ার মাঝেও বিষম উঠে গেল রাজের। অরিন দ্রুত এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিল। রাস্তা পান করে কিছুটা স্বাভাবিক হয়। অরিনের মা ওই মেয়েটাকে ঝাড়ি মেরে বলে, কি সব বাজে বকছিস? ওরা জাস্ট ফ্রেন্ড। মেয়েটা ঝাড়ি খেয়ে মুখ টিপে হাসছে। যাওয়ার আগে রাজ অরিনকে কারণ জিজ্ঞেস করলে অরিন বলে, এমনি নিয়ে নিয়েছি, আমার ইচ্ছে হয়েছে তাই। আর মাও তোমাকে দেখতে চেয়েছিল। কেন, তুমি কি রাগ করেছো? রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে একটু মুচকি এসে বলে, না। বিকেলে রাজ বাসায় এলে শুনতে পায় নিবিড় আর তুষার সব জায়গায় খুঁজেও নিলয়ের কোনো সন্ধান পায়নি। কোথায় চলে গেছে কে জানে। ফোনটাও বন্ধ করে রেখেছে আজ সারাদিন। নিলয়ের ছেলেটার মাঝে এত রাগ অভিমান কোত্থেকে জন্ম হলো কে জানে। আরো একদিন পার হয়ে গেল। রুশান হসপিটাল থেকে নিয়ে যাওয়া লোকটাকে একটা চেয়ারে এনে বসালো। জ্ঞান ফেরার পর 2 দিন রেস্টে থাকতে দিয়েছিল লোকটাকে। আজ মোটামুটি ভালোর দিকে। রুশান সামনে বসে বলে, আমার হাতে যেহেতু পড়ে গেলি, তাহলে বুঝতেই পারছিস যে মুক্তির কোনো রাস্তা নেই যদি আমি না চাই। লোকটা কিচ্ছু বলে না, শুধু মাথা নাড়ালো। রুশান চেয়ারে হালান দিয়ে বলে, কার আন্ডারে কাজ করেন? লোকটা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, লোকটা এটা কোনো ছোটোখাটো টিম না যে একজনের আন্ডারে আমরা কাজ করব। এটা একটা গ্রুপের মতো, যেখানে অ্যাডমিন একজন হলেও মডারেটর লিমিটের বাইরে। কুলকিনারা খুঁজে পাবে না তোই, আর ওদের আন্ডারেই কাজ করে সব ছেলে পেলে। কথার মাঝে বিরক্তির সাথে রাগও হলো রুশানের। সবকিছু আস্তে আস্তে বের করবে। আপাতত ওদের কাজটা কিভাবে পরিচালনা করে সেটা জানা জরুরি। রুশান লোকটার মুখোমুখি এসে বলে, কোনো সালাকি করবি তো এখানে পুঁতে রেখে দেব, যা বলবো তার সরাসরি উত্তর দিবি। লোকটা শুধু একটু মাথা নাড়ালো। রুশান আবার বলতে শুরু করলো, শহরে বড় বড় বিজনেসগুলো সব তোদের দখলে চলে যায়, তোদের বিজনেস এখানে সীমাবদ্ধ নয়। রুশান কথা শেষ করার আগে লোকটা হাসতে হাসতে বলে, ওগুলো আমাদের দলে হলেও মালিক হয় অন্য কেউ, আমরা শুধুই পরিচালনা করি এসব। রুশান লোকটার কপালে পিস্তল ঠেকিয়ে বলে, অন্য বিজনেসটা কিভাবে পরিচালনা করিস? লোকটা অস্বীকার করতে চেয়ে বলে, কোন বিজনেস? অন্য কোনো বিজনেস নেই। রুশান রক্তিম চক্ষু নিক্ষেপ করে বলে, বুঝতে পারছিস না? আগেই বলেছি আমার সাথে চালাকি করার চেষ্টা করলে এখানে পুঁতে রেখে দেব। লোকটা কিছুটা ভয় পেলো বলে, পাস সাপ্লাই। রুশান রাগী দৃষ্টিতে বলে, ডিটেলস জানতে চেয়েছি আমি। লোকটার এবার বলতে শুরু করলো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এই বিজনেসটা, হার্ট, চোখ, কিডনি সহ শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে সেগুলো অন্য জায়গায় সাপ্লাই দেওয়াটা আমাদের কাজ, আর অন্যান্য দেশে পাঠানোর কাজটা আমাদের উঁচু লেভেলের লোকেরা করে। আর লাশের ভেতরে করে স্মাগলিং করাটা অন্য বিজনেস, ওটাও পরিচালনার জন্য আলাদা গ্রুপ আছে। মানুষের ভেতরের মূল্যবান জিনিসগুলো নেওয়ার পর বুক আর পেটের অংশ মূল্যবান বিভিন্ন স্মাগলিং এর বৈধ জিনিস ঢুকিয়ে সেলাই করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় লাশ বলে। এতটুকু বলে একটা নিঃশ্বাস নিল লোকটা। লোকটার চোখ মুখে ক্লান্তির ছাপ ভেসে আছে, সাথে সাথে চাপা ভয়ও। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি লোকটা। এমন অবস্থায় তার উপর মানসিক অত্যাচার করাটাও ঠিক মনে করছে না রোশান। তাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তার সহকারী আজিমকে বলে লোকটাকে খাইয়ে বিশ্রামের জন্য রুমে নিয়ে যেতে। কারণ এমন অবস্থায় লোকটা সুস্থ না হয়ে যদি উল্টো মারা যায় তাহলে সকল প্রাণী ভেস্তে যাবে। সকালে ব্রাশ করতে করতে ছাদে হাঁটছে নিবিড়, হাতে একটা পানির মগ। ওয়াশরুমে গিয়ে দেখে পানির লাইনে সমস্যা হয়েছে নাকি ট্যাঙ্কিতে পানি নেই তা বুঝে উঠতেই পারছে না সে। তাই পানি নিয়ে ব্রাশ করতে করতে ছাদে এসে উঠেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ পড়ে পাশের ছাদে। দেখে ছাদে নতুন একটা মেয়ে হাঁটাহাঁটি করছে।
মেয়েটাকে আগে কখনো দেখেনি সে। নতুন উঠেছে হয়তো, নতুন মেহমান। তবে মেয়েটা বেশ সুন্দরী আছে। ছাদের কিনারায় গিয়ে ফুল গাছগুলোর সামনে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল নিবিড়, যেন লাফ দিয়ে ওই ছাদে চলে যেতে চাইছে তার। মেয়েটা কয়েকবার আর চোখে তাকিয়ে নিবিড়কে লক্ষ্য করলো। যখন বুঝতে পারলো নিবিড় তার দিকে তাকিয়ে আছে, তখন সেও ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। নিবিড়ের দিকে তাকিয়ে হাতে তুড়ি বাজালো মেয়েটা। যদিও নিবিড় শুনতে পেয়েছে কিনা তার সন্দেহ আছে, তবুও তুড়ি বাজিয়ে পড়ল। এই যে মিস্টার, সমস্যা কি আপনার? অনেকক্ষণ ধরে দেখছি এদিকে হাঁ করে তাকিয়ে আছেন। চাঁদ দেখছিলাম। দিন দুপুরে চাঁদ পেলেন কোথায় আপনি? নিবিড় মুখে পানি নিয়ে কুলি করে তা নিচে ফেলে বলে। মেয়েটা যদি বলি চাঁদটা আপনি, তাহলে কি খুব বেশি মাইন্ড করবেন? এবার লজ্জা পেল খানিকটা, প্রতি উত্তরে কিছু বলল না নিবিড়কে। কিন্তু নিবিড় এই দিকে জিভে কামড় দিয়ে এক হাত মাথায় দাঁড়িয়ে আছে, কারণ মেয়েটার সাথে কথা বলতে বলতে তার মুখ থেকে ফেলা পানিটা সোজা গিয়ে পড়লো তুষারের গায়ে। বেচারা এই সাত সকালে রেডি হয়ে কোথায় যেন বের হচ্ছিল। দুই বাসার মাঝখানের রোড ধরে হাঁটতেই ফেনাযুক্ত পানি এসে আশ্রে পড়ে তার গায়ে। ততক্ষণে নিবিড় জিভে কামড়ে দৌড়ে ছাদ থেকে নেমে গেল, আর মেয়েটা এখনো ভাবেই দাঁড়িয়ে আছে। তুষার মাথা তুলে উপরে তাকালে সেই মেয়েটাকে চোখে পড়লো তার। তুষার পুনরায় ঘরে ফিরে এসে দেখে নিবিড় বেডে বসে একটা বই খুলে সেই বইয়ের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যেন কিছুই জানে না সে। তুষার সামনে এসে দাঁড়ালো। নিবিড় বলে, কিরে, এই অবস্থা কি করে হলো তোর? তুষার রাগী লুক নিয়ে বলে, দেখতে পাচ্ছিস না কি অবস্থা হলো? একটু আগে তোকে ব্রাশ নিয়ে ছাদে যেতে দেখলাম আমি। নিবিড় মুহূর্তে এই কথা বানিয়ে বলল, আমি ছাদে গেলেই যে তোর উপরে এসব ফেলবো, বিষয়টা তো এমনও না। তুষার রেগে পারে। তাহলে কে করেছে এসব? নিবিড় বলে, বিপরীত ছাদের একটা মেয়ে। নিবিড় মেয়ের কথা বললো কারণ সে জানে যেই মেয়ের কথা বললেই তুষারের রাগসা পানি হয়ে যাবে। ঠিক তাই হলো। তুষারের রাগে মুখ মুহূর্তে স্বাভাবিক হয়ে এলো, আর শার্ট খুলতে খুলতে বলে, আচ্ছা বাদ দে ওসব, মেয়েটা হয়তো খেয়াল করেনি। বিনিময়ে বইয়ের আড়ালে মুখ ঢেকে একটু মুচকি হাসি নিবে। সকালে নাস্তার টেবিলে বসে আছে রাজ, রুশান, নিবিড় আর তুষার। ফরিদা আন্টি নাস্তা বানিয়ে সবার সামনে এসে বসলো। জামার নাজেহাল অবস্থা হওয়ায় সকালে আর বের হতে পারেনি তুষার, মুডটাই নষ্ট হয়ে গেছে। এদিকে ফরিদা আন্টির মনটা আজ খুবই বিষণ্ণ। তাদের ফ্রেন্ডস মহলের 5 জনকেই যে নিজের ছেলের মতো খুব আপন করে নিয়েছে সে, তার মাঝে সবচেয়ে বোকা ছেলেটাই নিলয়। আজ 2 দিন ধরে কোনো যোগাযোগ করছে না সে। না জানি ছেলেটার কোনো বিপদ হয়েছে নাকি। গতকাল নিবিড় ও তুষার সকাল থেকে দুপুর অবধি খুঁজেছে, এরপর আবার বিকেল থেকে রাত অবধি, কিন্তু কোনো খোঁজ পেল না তার। তাদেরকে এমন বিষণ্ণ দেখে রুশান খাওয়া ছেড়ে তাদের দিকে চেয়ে বলে, কি হলো, সবাই বসে আছো কেন? আর আন্টি আপনাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? রুশান বাবার সাথে আর জবানবন্দি নেওয়া ওই লোকটার সাথে থাকার কারণে এসবে কিছুই জানে না। ফরিদা আন্টি একটা নিঃশ্বাস ছেড়ে বলে, আমার খুব টেনশন হচ্ছে নিলয়ের জন্য। ছেলেটা একটু বোকা টাইপের, যার কারণে ভুল করে বারবার, কিন্তু সবাই বকাবকি করায়। হঠাৎ আজ 2 দিন ধরে নিখোঁজ হয়ে আছে, না জানি কোনো বিপদ হয়েছে কিনা। রুশান খাওয়া বন্ধ করে বলে, নিলয় নিখোঁজ মানে? কোথায় গেছে সে? তুষার একটু ভয়ার্ত চেহারা রুশানের দিকে তাকে সত্যটা বলে দেয়, যা শুনে নিবিড় ও তুষারের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তুষার আমতা আমতা করে বলে, ভাই আমি কিভাবে জানবো যে ও রাগ করে এভাবে হারিয়ে যাবে? আমরা ভেবেছিলাম এবার একটা শিক্ষা পাবে আর নিজেকে শুধরে নিবে। আমি ভালোর জন্য কিছু করতে গেলেও উল্টো সেটা বিপদ হয়ে দাঁড়ায়। ফরিদা আন্টি তুষারকে থামিয়ে দিয়ে বলে, এখন ওসব বলার সময় নয় তুষার, নিলয়কে খুঁজে বের করাটাই জরুরি এখন। রুশান এবার শান্ত হয়ে বলে, আমাকে কেন জানানো হয়নি নিলয় আজ 2 দিন ধরে নিখোঁজ? রাজ, তুমি কি জানতে বিষয়টা? রাজু সম্মতি জানিয়ে বলে, তাহলে আমাকে বলনি কেন? রাজ শান্তভাবে বলে, ভেবেছিলাম হয়তো ওদের বন্ধুদের মাঝে ঝগড়া হয়েছে, ওরা আবার ঠিক করে বাসায় নিয়ে আসবে, কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাবে সেটা ভাবিনি। নিজের মাঝে একটু বিরক্তি প্রকাশ করলো, তারপর বলে, বর্তমান পরিস্থিতির সম্পর্কে তোমাদের কি একটু ধারণা নেই? টিভিতে নিউজ পেপার দেখছো না যে হঠাৎ কত মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা বেশি ওঠে? আর এমন অবস্থায় নিলয়ের মতো একটা বোকা ছেলে
এভাবে বাইরে থাকাটা কতটা বিপজ্জনক। রুশানের কথায় এবার মাথা তুলে তাকালো রাজ। মাথায় একটা চিন্তা ঢুকে গেলেও যে নিলয়ের ওইসব লোকেদের পাল্লায় পড়েনি তো। ফরিদা আন্টি পরিস্থিতি শান্ত করে বলে, আমাদের অতি শীঘ্রই পুলিশে খবর দিতে হবে। রুশান হাত ধুতে ধুতে বলে, তার প্রয়োজন নেই, সবাই যেহেতু ব্যর্থ সেহেতু আমি খুঁজে বের করছি নিলয়কে। বলেই উঠে চলে গেল রুশান। তুষার ঠোঁট উল্টিয়ে রুশানের যাওয়ার দিকে তাকিয়ে আছে, যার অর্থ রুশানের হাব ভাব কিছুই বুঝতে পারেনি সে। এরপর সারা দিন কেটে গেল। রাতে বাসায় ফিরে এলো রুশান। সবাই উৎসাহ নিয়ে রুশানের দিকে তাকালো, কিন্তু তার হতাশার ভাবটাই দেখতে পেল সবাই। রুশান হতাশা ভঙ্গিতে বলে, সারা শহর খুঁজে নিলয়কে পেলাম না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে এখন রাত, কোথাও তার কোনো খোঁজ পাওয়া গেল না। জামাটা ছুঁড়ে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে নিশ্চুপ হয়ে বসে রইল সে। তুষার অপরাধী চোখে নিজের দিকে তাকিয়ে রইল। তার একটাই ভাবনা, নিলয়ের কিছু হয়ে গেলে তার জন্য সে শুধু নিজেই দায়ী। কেটে গেল আরো একদিন। দুপুরের খাবার শেষে বিকেলে একটু শুয়েছিল নিবিড়, তখনই ফোন বেজে উঠে। ফোন দিয়েছে তার 3 নম্বর বাবু। ফোন রিসিভ করে ওপাশ থেকে নীরা বলে, আজ সন্ধ্যায় দেখা করবে, তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। নিবিড় শোয়া থেকে উঠে বসে বলে, কিসের সারপ্রাইজ বাবু? বলে দিলে কি সেটা সারপ্রাইজ হয়? নিবিড় হাস্যজ্জ্বল মুখে বলে, কখন আসতে হবে? নীরা সোজাসুজি ভাবি বলল, 7টার দিকে। রেডি হয়ে গায়ে পারফিউম মেরে চলে গেল নিবিড়। আজ কি সারপ্রাইজ দেবে তা দেখার জন্যই যেন তারা তর সইছে না। নীরার সাথে দেখা হওয়ার পর একটা রেস্টুরেন্টে ঢুকলো দুজন। নীরা মেনু কার্ডটা বাড়িয়ে দিয়ে বলে, যা খাবে অর্ডার করো, আমার পক্ষ থেকে ট্রিট। নীরার অতি ভক্তি যেন আজ কেমন সন্দেহজনক, তবুও এত কিছু ভাবার সময় নেই তার। মেনু কার্ড হাতে নিয়ে একে একে অর্ডার করলো সে। কিছুক্ষণ পর খাওয়া শেষে কেমন ঘুম ঘুম পাচ্ছে নিবিড়ের। সামনে নীরা বসে আছে আর তার পাশে তাকিয়ে দেখে তার 4 নম্বর বাবু ওয়েটার ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে একে একে তার সব বাবু এসে দাঁড়ালো। ওদের মাঝে একজন খুব নরম সুরে বলা, খুব ঘুম পাচ্ছে বাবু, কাঁথা বালিশ এনে দিব? নিবিড় মাথা তুলে তাকানোর চেষ্টা করেও পরিষ্কার দেখতে পাচ্ছে না, সব যেন কেমন ঘোলা ঘোলা লাগছে তার। 2 হাতে চোখ কষলে তাকালো, হালকা ঝাপসার মাঝে দেখতে পেল 7 থেকে 8টা মেয়ে তার সামনে। মাথাটা ভার হয়ে আসছে ধীরে ধীরে। টেবিলে মাথা রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল সে। এক ঘুমে কতক্ষণ ছিল ঠিক নেই তার। হঠাৎ এক বালতি পানি এসে মুখের উপর পড়তেই চোখ তুলে তাকায় সে। মাথাটা কয়েকবার ঝাঁকি দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে সে। তারপর মাথা তুলে তাকিয়ে দেখে তার সব বাবু সেখানে উপস্থিত, আর প্রত্যেকেই হাতে একটা করে লাঠি। নিবিড়ের ঘুমের ঘোর কাটেনি পুরোপুরি। বাচ্চাদের মতো তাকিয়ে বলে, আমি কোথায়? একটা মেয়ে লাঠি হাতে সামনে এগিয়ে এসে বলে, তুমি এখন শ্বশুর বাড়িতে বাবু। নিবিড় আবারও অবুঝের মতো নিষ্পাপ কণ্ঠে বলে, কার? একটা মেয়ে এবার নিবিড়ের গাল টিপে ধরে রাগী গলায় বলে, হারামি, এখনো কি মাথায় ঢুকছে না তোর? নিবিড় এবার নড়ে চড়ে উঠতেই তার হাত পা বাঁধা, আর সামনে তার একে একে সব বাবু লাঠি হাতে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এইবার বিষয়টা মাথায় ঢুকলো তার যে সে ভালোই বিপদে পড়েছে। একটা শুকনো ঢোক গিলে নিয়ে বলে, আপনারা কারা? একটা মেয়ে রাগী গলায় বলল, এখনো চিনতে পারছিস না আমাদের? নিবিড় জায়গা আবিষ্কার করে বলে, না তো, কে আপনারা? এবার নীরাও বলে, এখন আমাকেও চিনতে পারছো না বাবু? নিবিড় এবার নীরার দিকে তাকে অসহায় ভাবে বলে, আপনি কে? এবার আরেকটা মেয়ে রেগে এসে বলে, এর সাথে এখনো কিসের কথা? লাঠি একটা একটা তার পেছনে দিয়ে দিলেই তো সব মনে পড়বে। নিবিড় আবার অসহায় ভাবে তাকিয়ে বলে, আপনার মুখের ভাষা এত খারাপ কেন আপু? হালা, তোর এখন আপু হয়ে গেছি তাই না? এই তোমরা দাঁড়াই আছো কেন? মারো শালারে। নিবিড় আর কিছু বলে ওঠার আগে শুরু হয়ে গেল তামিল সিনেমার মাইর হচ্ছে জোরে জোরে, কিন্তু সাউন্ড কম। কিছুক্ষণ পর শান্ত হলো মেয়েগুলো। নিবিড় একেবারে লুলা হয়ে গেছে। একটা মেয়ে সবাইকে থামিয়ে বলে, একে মেরে কোনো লাভ হবে না, ওটা কেটে দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে, আর কখনো কোনো মেয়ের সাথে এমন করার সাহস পাবে না।
মুহূর্তে নিবিড় চিৎকার করে বলে ওঠে, না 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 আপু, আপনি আমার ধর্মের বোন, আপনি আমার আপু, আমার মা, চাচি, খালা সব। আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না। একটা মেয়ের মায়া হলো নিবিড়ের প্রতি। বেচারাকে এতক্ষণ ধরে অনেক মেরেছে, তাই মায়া দেখিয়ে বলে। আরেকটা মেয়ে বলে, তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলে, নিবিড় আচ্ছা, ও যেহেতু কথা দিয়েছে যে আর কোনো মেয়ের সাথে রিলেশন করবে না, তাহলে এখন ছেড়ে দে তাকে। দাঁড়ান আপু, ওকে আগে শপথ করানোর দরকার। তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলে, বল, আমি শপথ করতেছি যে। নিবিড়ও ভয়ের তো গলায় বলে, আমি শপথ করতেছি যে। তারপর মেয়েটা বলে, জীবনের সব মেয়েকে নিজের বোনের নজরে দেখব। নিবিড় এবার থেমে গিয়ে বলে, তাহলে বউ হবে কে? আশেপাশে সব মেয়েরা এবার কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। রাত তখন প্রায় 11টা। মেয়েগুলো নিবিড়কে রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে গেল। ঢুলতে ঢুলতে বাড়ির দিকে এগোচ্ছে নিবিড়। শরীরের ব্যথায় সামনের দিকে পা বাড়ানোর শক্তিটুকু পাচ্ছে না সে, তবুও হেঁটে চলেছে। যাই হোক, বাসায় তো পৌঁছাতেই হবে। কিছুটা গিয়েই একটা দেওয়াল ধরে কিছুক্ষণ দাঁড়ায় সে, আবার কিছুটা হেঁটে আরেকটা দেওয়াল ধরে দাঁড়ায়। এভাবেই হাঁটতে হাঁটতে বাসার দিকে চললো সে। বাসায় এসে গেটে কয়েকবার টোকা দিল। দারোয়ান চোর চোর বলে চেঁচানো শুরু করলো। নিবিড় ক্লান্ত গলায় বারবার বলছে, চাচা, আমি নিবিড়। কিন্তু চাচার কানে সেই কথা পৌঁছাচ্ছেই না। কিছুক্ষণ মাঝে তুষার লাঠি নিয়ে বেরিয়ে আসে, আর তার পিছে রাজ আর রুশান। তুষার গেট খুলেই দেখে বাইরে গেটের সাথে হেলান দিয়ে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে নিচে বসে আছে নিবিড়। তুষার এবার লাঠি ফেলে নিবিড়কে ধরে তোলে। রুশান সামনে এগিয়ে এসে আরেক হাত তার কাঁধে নিয়ে নিবিড়কে ভেতরে নিয়ে যেতে যেতে বলে, কিরে, কারা মেরেছে তোকে? তুষার বলে, নিবিড় কে মারবে আর? নিশ্চয়ই কোনো মেয়ের সাথে আকাম করতে গিয়ে মানুষের হাতে ধরা পড়ে রামকেলানি খেয়ে এসেছে। ক্লান্ত গলায় বলে, ছি ছি ভাই, এসব কি অপবাদ দিচ্ছিস? আমি এতটাও খারাপ না, জীবনেও এসব করতে যাইনি আমি। তুষার তাকে ধরে হাঁটতে হাঁটতে বলে, তাহলে এই অবস্থা কে করেছে তোর? পাশ থেকে রাজ বলে, ভাই দেখছো, ও ক্লান্ত, আগে ওকে ঘরে নিয়ে চলো, তারপর না হয় এসব জিজ্ঞেস করবে। রাগে হঠাৎ ফোন দিল রিমা। রুশান ঘুমু ঘুমু চোখে ফোন রিসিভ করে বলে, বল, এত রাতে ফোন দিলি কেন? রিমা স্বাভাবিক ভাবেই বলে, কেন, ফোন দিলে কি সমস্যা? আর প্রেমিক প্রেমিকারা তো গভীর রাত অব্দি ফোনে কথা বলে কাটিয়ে দেয়। রুশান হাই তুলে বলে, ওইসব আলগা পিরিত আমার নেই। ভোররাত অবধি জেগে বাবু সোনা ডাকার মাঝে ভালোবাসা প্রকাশ হয় না। আর এইসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? আমি কি তোর বর নাকি প্রেমিক, কোনটা? রিমা এবার কিছুটা রেগে বলে, আমি আপনার কিছুই না। রুশান স্বাভাবিক ভাবেই বলে, খালাতো বোন। শুধু খালাতো বোন? তাহলে ওই দিন গলার মাঝে লেখাটা লিখেছেন কেন? ওটা লিখেছি যেন তুই হিজাব পরে চলিস তাই। রিমা অভিমান করে বলে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না, তাই তো? রুশান আবার হাই তুলে তুলে বলে, আমি কি সেটা বলেছি নাকি? রিমা একটু হাস্যজল মুখে বলে, তার মানে ভালোবাসেন, তাই তো? রুশান আবার বলে, আমি কি সেটাও বলেছি নাকি? রিমার রাগ হলো একটু, তবু তার সামনে বলে, আচ্ছা যাই হোক, আজ কয় তারিখ? রুশান এক কাত হয়ে শুয়ে বলে, কেন 22 তারিখ? রিমা একটু মুচকি হেসে বলে, আর 3 দিন পরে কি, মনে আছে কিছু? রুশান একটু দুষ্টুমি করে বলে, মনে আছে তো। রিমার কেমন জানি খুব আনন্দ হলো ভেতর ভেতর। তার মানে রুশান বিশেষ দিনের কথা ঠিকই মনে রেখেছে, তবু উৎসাহ নিয়ে বলে, বলেন তো কি? রুশান স্বাভাবিকভাবে বলে, আজ 22 তারিখ মানে 3 দিন পর হবে 25 তারিখ, এটা তো সবাই জানে। রিমা এবার রাগে ধুর সূচক শব্দ উচ্চারণ করে ফোন রেখে দিল। ফোন রেখে আবার ঘুমিয়ে গেল রুশান। গভীর রাতে খুব জ্বর উঠলো নিবিড়ের। ঘড়ির কাঁটায় তখন 3টে পার হয়ে গেল। নিবিড়ের এমন অবস্থা দেখে ঘুমায়নি তুষার। তুষারের পাশে বসে নিবিড়ের মাথায় জলপট্টি দিচ্ছে, আর নিবিড় বিড়বিড় করে বলছে, ভাই, মেয়ে মানুষ যে এত ভয়ঙ্কর তা আগে জানতাম না আমি। বিশ্বাস করো ভাই, ওরা সবাই মিলে আমাকে মারতে মারতে মারতে। তুষার এবার নিবিড়ের বিড়বিড় থামিয়ে বলে, ভাই চুপচাপ শুয়ে থাকতো, ওসব মনে করতে থাকলে জ্বর আরো বাড়বে তোর। পরদিন সকালে রুমে নাস্তা নিয়ে
আছে ফরিদা আন্টি। নিবিড়ের কপালে হাত রেখে দেখে জ্বর এখনো পুরোপুরি ছাড়েনি। হাতে কয়েকটা মারের দাগ দেখে বলে, ইস, একেবারে ঝাঁচড়া করে ফেললো। দেখি জামা খোলো তো। নিবিড়ের একটু লজ্জা লাগলেও ফরিদা আন্টি তার টি শার্ট খুলে পিঠের দিকে তাকিয়ে দেখে শুধু মার আর মারের দাগ। তবে তিনি সবচেয়ে বড় অবাক হয়েছে নিবিড়ের পিঠে বড় একটা কাটা দাগ দেখার পর। দেখে মনে হচ্ছে অনেক পুরনো এই দাগ। কৌতূহলবশত সে প্রশ্ন করে, তোমার পিঠে এই কাটা দাগটা কিসের নিবিড়? নিবিড় স্বাভাবিকভাবে বলে, আমি নিজেও জানি না আন্টি, তবে ছোট থেকেই দেখছি এটা। ওটা নিয়ে আর প্রশ্ন করলো না সে। নিবিড়কে আবার টি শার্ট পরিয়ে খাইয়ে দিতে লাগলো, যেন নিবিড় তার নিজেরই ছেলে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চারপাশ। রাতে যে একটু পরিবেশ শীতল হওয়ার বিপরীতে গরমই পড়েছে বেশি। মাথার উপর ফ্যানটা শাসা করে ঘুরছে। তার নিচেই দুটি চেয়ারে সামনাসামনি বসে আছে রুশান আর সেই লোকটা। ফ্যানের বাতাসেও এই গরম গোছাতে পারছে না। লোকটার কপাল বেয়ে ঘাম গড়িয়ে গলায় নেমে এলো। রুশান একটু পাশ ফিরে তার সহকারী আজিমকে বলল, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। কিছুক্ষণের মাঝে আজিম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসলো। রুশান তা টেবিলে রেখে লোকটাকে ইশারা করে বলে, হালকা কথা বলতে গিয়ে অনেক হাঁফিয়ে গেছেন, এবার পানি খেয়ে একটু শান্ত করুন নিজেকে। লোকটা হাতে গ্লাস নিয়ে ঢকঢক করে সব পানি শেষ করে এক হাতে মুখ মুছে আবার রুশানের দিকে তাকালো। সামনে টেবিলে একটা পেপার পড়ে আছে, যেখানে একটা লোক মেসিং এর খবর ছাপানো, সাথে একটা ছবিও অ্যাড করে দিয়েছে। লোকটার কেউ না, রুশানের সামনে বসে থাকা সেই লোকটাই। লোকটা পানি খেয়ে গ্লাস রাখার পর রুশান তার দিকে একটু ঝুঁকে বসে প্রশ্ন করল, তো কোথায় যেন ছিলাম আমরা? লোকটা একটু ঘাবড়ে যাওয়া হালকা চমকে বলে, কোথায়? রুশান এবার একটু হেসে চেয়ারে হেলান দিয়ে বলে, ভয় পেয়েছেন? তারপর কিছুক্ষণ চুপ থেকে বলে, যাই হোক, আপনাদের প্ল্যানটা কি ছিল? লোকটা এবার মনে করতে পেরে বলে, ও হ্যাঁ, এবারের প্ল্যানটা বড়। এক রাতে নেমে শতাধিক মানুষ কালেক্ট করতে হবে, সেটা হোক বাচ্চা হোক প্রাপ্তবয়স্ক। দেশের বিভিন্ন জায়গায় 47টা টিম ছড়িয়ে যাবে। প্রত্যেক টিমের লিডার থাকবে একজন করে। এবার কিছুটা সিরিয়াস লুক নিয়ে বলে, কোন দিন সেটা? হঠাৎ করে রুশানের এমন অগ্নিমাখা প্রশ্নে কিছুটা ভয় পেয়ে গেল লোকটা। তারপর শান্তভাবে বলে, আজ 23 তারিখ, তার মানে খুব একটা বেশি বাকি নেই, সময় খুবই সীমিত। এর মাঝে সব কিছু প্ল্যান করে সাজাতে হবে, যা এতটাও সহজ কাজ নয়। প্রয়োজনের লাইফ রিস্ক নিতে হবে। তবু এটা শতাধিক মানুষের জীবনের প্রশ্ন। হয়তো বিষয়টা ঘটে গেলে কয়েকদিনের সোশ্যাল মিডিয়া তোলপাড় থাকবে, অপরাধীদের খুঁজে বেড়াবে। এরপর কয়েকদিন পার হলেই সবাই ভুলে যাবে সব। তাই যা করার সময় থাকতে করতে হবে। 47টা টিম দেশের কোন কোন জায়গায় কাজ করবে তা লোকটার থেকে জেনে নিল রুশান। তারপর প্রধান সহকারী আজিমকে সব বুঝিয়ে দিয়ে বেরিয়ে গেল সে। আজ রাত পার হলেই কালকে 24 তারিখ, বাকি থাকে মাঝখানে 25, 26 2 দিন, 27 তারিখ সহ 3 দিন। এর মাঝে সব করতে হবে। তাছাড়া 25 তারিখে আবার রিমার বার্থডে। যাই হোক, এখন বার্থডে সেলিব্রেট করার সময় নয়, এটা শতাধিক মানুষের বাঁচা মরার প্রশ্ন। আজ 24 তারিখ, ব্যাগ গোছগাছ করছে রুশান। 27 তারিখের আগে তার এখানে ফেরা হবে না। রুমে এসে নিবিড় তার পাশে এসে বসলো। নিবিড় এখন মোটামুটি সুস্থ হয়েছে। 2 দিন কষ্ট পেয়ে আজ একটু ভালোর দিকে। প্রেম করার স্বাদ বরাবরের মতো মিটে গেছে তার। নিবিড় পাশে বসে বলে, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস ভাই? আমাদের ছেড়ে চলে যাবে নাকি? রুশান একটু হেসে বলে, না রে, বাড়ি থেকে ফোন দিয়েছি, ইমার্জেন্সি, জায়গা জমি ঝামেলা, হয়তো কয়েকদিন আর ফেরা হবে না, মিস করবো তোদের। বলে ব্যাগ কাঁধে নিয়ে নিবিড়কে জড়িয়ে ধরে বিদায় নিল রুশান। নিবিড়ও তাকে জড়িয়ে ধরে বলে, সাবধানে যাবি। এরপর রুশান একই কথা বলে একে একে সবাই বিদায় দিয়ে বেরিয়ে গেল। আজ কেন জানি একটা ছাপা কষ্ট অনুভব হচ্ছে তার। যদি মিশনটা থেকে বেঁচে ফিরতে না পারে তাহলে এটাই হয়তো সবার সাথে শেষ দেখা তার। একটা বড় কেক নিয়ে প্রথমেই চলে গেল রিমাদের বাসায়। আরিশা আন্টি তখন দুপুরের জন্য রান্না বসিয়েছে। রুশানকে দেখে কিছুটা অবাক হলো সে, কারণ আজ না বলে হঠাৎ করে এসে পড়েছে সে। আরিশা আন্টির হাতের কেকের বক্সটা এগিয়ে দিয়ে বলে, এখানে কেক আছে, রিমার প্রিয় চকলেট কেক। কালকে ওর জন্মদিন,
কালকে আমি থাকতে পারবো না। একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আজকে নিয়ে আসলাম। এটা ফ্রিজে রেখে দিবেন, রিমাকে বলার দরকার নেই। কালকে সময় হলে বের করে ওর সামনে দিবেন। আমার হাতে তেমন একটা সময় নেই। এখন গেলাম আন্টি, দোয়া করবেন আমার জন্য।